বাংলাদেশে অতীতের প্রায় সব নির্বাচনে একাধিক দলের জোট গঠনের ইতিহাস রয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কয়েকটি ইসলামী দলের মধ্যে জোট গঠনের আলোচনা শোনা যাচ্ছে বেশ জোরে সোরেই। এমন প্রেক্ষাপটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর জোট গঠন করার পরিকল্পনা করছে বিএনপিও। এক্ষেত্রে অতীতে আন্দোলন সংগ্রামে যেসব দল বিএনপির সঙ্গে যুক্ত ছিল তাদেরকেও প্রাধান্য দিতে চায় দলগুলো। বিস্তারিত ইলিয়াস মাতবরের প্রতিবেদনে। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও এরই মধ্যে জোট কেন্দ্রিক ভোট নিয়ে নানা আলোচনা চলছে দেশের রাজনীতিতে। বিশেষ করে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বিএনপির নির্বাচনী জোট বা কোনো আসন সমঝোতা হয় কিনা এ নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে। অতীতে আমরা নির্বাচনে জোট করেছি, ঘোষণা দিয়েছি, যেটা নির্বাচনের আগে হবে সেটা একটা জোটই হয়। বিভিন্ন সময় আমরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছি, আমাদের প্রতিদ্বন্দ্বীরাও করেছে। এখন একটা পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এখানে এতদিন আমাদের একক প্রস্তুতি ছিল। সম্প্রতি কিছু রাজনৈতিক দলের তাদের একটা ইচ্ছা যে আমাদের সাথে জোটে করবে, তো সেই হিসাবে আমরা কিছু আলোচনা করছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বিএনপির জোটের বিষয়ে স্পষ্ট করেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অন্যান্য দলের সাথে এনসিপির সাথেও আলোচনা আমাদের দলের হয়েছে। এছাড়াও আরও রাজনৈতিক দল আছে যাদের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। নির্বাচনী জোটের বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটা কথাবার্তা চলছে, সবগুলোই সেটেল হবে যখন নির্বাচন তফসিল ঘোষণা হবে। তারপরে আরও অন্যান্য নির্বাচনী প্রক্রিয়া যখন চলতে থাকবে তখনই স্পষ্ট হবে। যত দিন যাবে ততই জিনিসগুলো পরিষ্কার হতে থাকবে। এখন আলাপ আলোচনা, কথাবার্তা, বার্গেনিং এগুলো চলছে। এটা হয়তো চলতে থাকবে আর কিছুদিন, আস্তে আস্তে সেটেল হতে থাকবে আর কি। এছাড়া আগামী নির্বাচনে কারা হচ্ছেন বিএনপির প্রার্থী এমন প্রশ্নের জবাবও দেন বিএনপির এই নেতা। এটা তো কোনো রেজিমেন্টেড পার্টি বা একেবারে নতুন উঠতি কোনো দল বা জনসমর্থনীয় দল নয়। এই দল থেকে টিকিট পেতে অনেকেই আগ্রহী। একটা রাজনৈতিক সংস্কৃতি বিএনপিতে বরাবরই চালু আছে যে অনেকে কম্পিটিশন থাকে, অনেকেই ইচ্ছা পোষণ করেন যে তিনিও প্রতিযোগিতা করবেন, তিনি পেতে চান। কিন্তু যখন যাকে দেওয়া হয় তার পক্ষে আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে যান যারা আগে প্রতিযোগী ছিলেন। তার ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। জেতাতে হবে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়েছে। এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আজ ভোররাত 3টায় কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দর থেকে 1260 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। তবে এর তেমন কোনো প্রভাব না পড়লেও উপকূলীয় এলাকায় এক ধরনের গুমোট পরিবেশ বিরাজ করছে। সেই সঙ্গে গরমের তীব্রতা বেড়েছে। ঘূর্ণিঝড় মন্থা আরও ঘনীভূত হতে পারে, তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন কুষ্টিয়ার 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। এদিন প্রথমে হানিফ সহ পলাতক 4 আসামির বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগ গঠনের ওপর শুনানি করবেন প্রসিকিউশন। এরপর বিচারের আবেদন জানাবেন। তবে তাদের পক্ষে নিয়োগ দেওয়া স্টেট ডিফেন্স আইনজীবীর বক্তব্য না থাকলে পরবর্তী আদেশ বা সিদ্ধান্ত দেবে ট্রাইব্যুনাল। চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ভারতে যাতায়াত করতেন চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক প্রয়োজনে। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের পর ভারতীয় ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করায় সে যাত্রী সংখ্যা এখন কমেছে প্রায় 80%। এতে প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য ও সরকারের রাজস্বে। আসিম সাইদের তথ্যচিত্রে সাইদুর রহমান আবিরের রিপোর্ট।
স্বাভাবিক সময়ে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও দর্শনীয় স্থান ভ্রমণে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারতে যেতেন ঢাকাসহ আশপাশের ১৫ জেলার ২,০০০-এর বেশি মানুষ। ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য ভারত ভিসা নীতিতে বিধিনিষেধ আরোপ করায় এই চেকপোস্ট দিয়ে যাত্রীর সংখ্যা কমেছে ৮০%-এরও বেশি। জয়নগর ইমিগ্রেশন পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত আগমন ও বহির্গমন মিলিয়ে ৪৪,২০৫ জন যাত্রী যাতায়াত করেছেন এই চেকপোস্ট দিয়ে। আর ২০২৪ সালে যাতায়াত করেছিলেন ২,৯৬,৪৯৫ জন, যা আগের বছরের তুলনায় প্রায় ৮০% কম। ভিসার সমস্যা নাকি ভিসা পাইছিলাম না, পাইছি আবার। ভারতগামী যাত্রী কমে যাওয়ায় ইমিগ্রেশন এলাকার দোকানপাট, হোটেল মালিক, এমনকি দিনমজুররাও পড়েছেন নানা সংকটে। শুধু স্থানীয় ব্যবসায়ী নয়, সরকারের রাজস্ব আয়েও নেমে এসেছে ধস। ৫ তারিখের আগে স্বাভাবিক লোক ছিল, তাতে একটু ব্যবসা ভালো হয়েছে, চলাচল ছিল। ইন্ডিয়ান সরকার ভিসা দিচ্ছে না, ভিসা না দেওয়ার কারণে আমাদের ব্যবসার অবস্থা তো ভালো না। লোকজন না থাকলে ভাড়া হয় ভিটা। শুল্ক বিভাগের তথ্য বলছে ২০২৪ সালের এই চেকপোস্ট থেকে রাজস্ব আদায় হয়েছিল ১৪,১২,৭২,০০০ টাকা, কিন্তু চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আদায় হয়েছে মাত্র ৩,৬২,২৯,৫০০ টাকা। কর্তৃপক্ষ জানায়, বর্তমানে যেসব যাত্রী এই চেকপোস্ট দিয়ে যাতায়াত করছেন তাদের ৯০%ই চিকিৎসা ভিসাধারী, বাকি অংশ স্টুডেন্ট ভিসার যাত্রী। ভারতগামী যাত্রী চলাচল স্বাভাবিক না হলে রাজস্ব থেকে শুরু করে স্থানীয় অর্থনীতি থমকে যেতে পারে আরও বেশি। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। বরিশালের গৌরনদী পৌর এলাকার নীলখোলা বরিশাল ঢাকা মহাসড়ক দখল করে তৈরি হচ্ছে ময়লার ভাগাড়। অপরিকল্পিতভাবে দিনের পর দিন পৌরসভার বাসা বাড়ি, কারখানা ও বাজারের ময়লা ফেলার চরম দুর্ভোগ তৈরি হয়েছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী, যানবাহনের স্টাফসহ আশপাশের বাসিন্দারা ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। প্রতিনিধি গিয়াসুদ্দিন মিয়া রিপোর্ট জানাচ্ছেন এসএম আরিফ। ঢাকা বরিশাল মহাসড়কের চিত্র এটি। অপরিকল্পিতভাবে ময়লা ফেলায় বরিশালের গৌরনদী পৌরসভার নীলখোলা নামক স্থানের এই মহাসড়কের একপাশ ময়লার ভাগাড়ে রূপ নিয়েছে। ১৯৯৬ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে এখনও কোনো ডাম্পিং স্টেশন নেই গৌরনদীতে। দিনের পর দিন পৌরসভার বিভিন্ন এলাকা থেকে বাসাবাড়ি, কারখানা আর বাজারের ময়লা ফেলা হয় অন্যতম ব্যস্ত ঢাকা বরিশাল মহাসড়কের এই স্থানে। এসব ময়লার স্তূপ থেকে বের হওয়া উৎকট দুর্গন্ধে একদিকে যেমন চরম বিপাকে পথচারী সহ পৌরবাসী, অন্যদিকে ছড়াচ্ছে বিভিন্ন রোগ জীবাণু। এখানে ময়লার কারণে এলাকাবাসীর, আমাদের সহ অনেক লোকের অনেক অসুবিধা হয়। কোনো বাচ্চা, মহিলা, কোনো মানুষ যাইতেও না, এত গন্ধ, বিশ্রী গন্ধ। কুকুর মারা হেডও এনে হালাইছে, বাজারে যত নোংরা ময়লা আছে হেইও এনে হালাই। গন্ধের জ্বালা আমরা যাইতে পারি না, শ্বাসকষ্টের সমস্যা হয়। গৌরনদী পৌর নাগরিক কমিটির পক্ষ থেকে বেশ কয়েকবার স্থায়ী ডাম্পিং স্টেশনের দাবি করলেও তা পূরণ হয়নি, বরং দিনকে দিন মহাসড়কের পাশেই ফেলা হয় ময়লা। নাগরিক সুবিধা বঞ্চিতই শুধু নয়, তাদেরকে নানাভাবে সমস্যার সৃষ্টি করছে, রোগশোক তৈরি হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। আমরা অনতিবিলম্বে গৌরনদী পৌর এলাকায় ডাম্পিং স্টেশন তৈরি করার জন্য পৌর প্রশাসক মহোদয়ের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। তবে আশার কথা শোনালেন উপজেলা নির্বাহী অফিসার। জনসাধারণের দুর্ভোগ লাঘবে নতুন জায়গা দেখে ডাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনার কথা জানান এই পৌর প্রশাসক। পৌরসভার যেন একটা স্থায়ী ডাম্পিং স্টেশন তৈরি করা যায়, ময়লাগুলো যেহেতু আমাদের কোথাও না কোথাও ফেলতে হবে, স্থায়ী একটা ডাম্পিং স্টেশনের জন্য আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা আশা করতেছি খুব শীঘ্রই আমরা একটা স্থায়ী ডাম্পিং স্টেশন তৈরিতে সফল হব। জনবহুল এবং খোলা স্থানের পৌরসভার এসব ময়লা ফেলায় বাতাসে ছড়াচ্ছে জীবাণু, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। জনস্বার্থে এসব ময়লা সরিয়ে নেয়ার দাবি সচেতন মহলের। এসএম আরিফ, মাই টিভি। একটি শিশুর জন্ম শুধু পরিবারের আনন্দ নয়, হতে পারে পৃথিবীরও আশীর্বাদ। এমনই এক শিশু সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামে জন্ম নেওয়া আয়ান খান রোহাব, যে কিনা প্রথমবারের মতো বাংলাদেশি কার্বন নিউট্রাল শিশু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্টে দেখুন বিস্তারিত।
2025 সালের 10 ফেব্রুয়ারি সাতক্ষীরা তালা উপজেলার শিবপুর গ্রামের সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করে ছোট্ট শিশু আয়ান খান রোহাব। জন্মের মাত্র 8 মাস পরেই প্রথম বাংলাদেশি কার্বন নিউট্রাল শিশু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায় সে। তার বাবা ইমরান রাব্বি ও মা আয়েশা আক্তার একটি পরিবেশবাদী সংগঠনের সাথে জড়িত। রোহাব জন্মের পর তার বাবা মা রোহাবের নিঃসরণকৃত কার্বন নিষ্ক্রিয় করতে গত সেপ্টেম্বর মাসে 580টি বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করে, যে বৃক্ষগুলো রোহাবের সারা জীবনের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিঃসৃত কার্বন ডাই অক্সাইড শোষণ করবে। শুধু রোহাব নয়, এই গ্রামের সকল শিশু যেন বিশুদ্ধ বাতাসে বড় হয়ে উঠতে পারে এবং ভবিষ্যৎ পৃথিবী তাদের বসবাসের উপযোগী করে গড়ে তুলতে এমন উদ্যোগ বলে জানালেন রোহাবের বাবা মা। যত বাচ্চা আছে সব বাচ্চাদের জন্যই ভালো হয়, এর জন্য গাছগুলো লাগানো। একটা সন্তান জন্মের পর তাকে নিউট্রাল করার জন্য যে অল্প কিছু বৃক্ষরোপণ করা লাগে, আমরা যেন সেই বৃক্ষগুলো রোপণ করি। এদিকে রোহাবের এমন অর্জনে খুশি তার স্বজনরা। এটা সর্বপ্রথম আমি ইমরান রাব্বির কাছ থেকে শুনছি এবং শুনে আমার খুবই ভালো লাগছে। অন্যান্য মানুষ, দেশের সকলে উপকৃত হবে, সে নিজে উপকৃত হবে। তবে পরিবেশবিদরা মনে করেন উষ্ণতা সৃষ্টি ও কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত যে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে তা রক্ষায় এ ধরনের উদ্যোগ খুবই কার্যকরী। কার্বন নিঃসরণের জন্য একটা মানুষের যে পরিমাণ অক্সিজেন দরকার, সেই সন্তানের বিবেচনা করে যে বৃক্ষরোপণ করা হয় সেটি পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যার 19 অক্টোবর ঢাকা প্ল্যান্টার্স আয়োজিত এক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু হিসেবে সাতক্ষীরার রোহাবকে এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে। ফজল হক বাবু, মাই টিভি, সাতক্ষীরা। স্কিনো হেয়ার চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য রবিবার উদ্বোধন করা হলো ডেন্টিস্থা। কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ডাক্তার কবির আহমেদ রিয়াজ। উপস্থিত ছিলেন ডেন্টাল সোসাইটির যুগ্ম মহাসচিব ডাক্তার মুস্তাফিজুর রহমান, ডার্মাটোলজিস্ট আসিফ ইমরান সিদ্দিকী, কণ্ঠশিল্পী বেলাল খান, অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি, শাহনাজ সুমি, অভিনেতা শাহেদ শাহরিয়ার ওয়াজ এবং যুক্ত ছিলেন অভিনেতা নিলয় আলমগীর। ডেন্টিস্থা চেয়ারম্যান ডাক্তার আশরাফ আলী বিশ্বাস বলেন, মুখ ও স্কিনের চিকিৎসার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর গুলশান 1-এ ডেন্টিস্থা যাত্রা শুরু হলো। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দাঁত ও মুখের নানা চিকিৎসা সেবা প্রদান করা হবে। এবারে গ্রাম বাংলার খবর। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা 4 আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছে। এখন একটা লক্ষ্য সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন। রোববার বিকেলে চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুমান, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন সায়েদ, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দীপু ফরাজি, যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুরের সদর থানাধীন ভাড়ারোল চৌরাস্তা এলাকায় পেশাজীবী, শ্রমজীবী, তরুণ সমাজ ও জনসাধারণের সাথে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। ফরিদ গাজীর সভাপতিত্বে ও সাখাওয়াত হোসেন সবুজের সঞ্চালনায় 31 নং ওয়ার্ড ভাড়ারোল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন। অনুষ্ঠান শেষে 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ পরিচালনা করা হয়। কুষ্টিয়ার মিরপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা ফুটবল মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া 2 আসনের মিরপুর ভেড়ামারা সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। মিরপুর উপজেলা মহিলা দলের আহ্বায়ক সাজেদা রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা শহীদ, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান
আখতারুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বৌদ্ধপাড়া ইউনিয়নে বাংলাদেশ ইসলামী আন্দোলনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের মধ্যপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল কাইয়ুম। সঞ্চালনায় ছিলেন উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের গাজীপুর 1 আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা GM রুহুল আমিন। সত্যি আমাদের এমন একজন লোক গরিবের যে মানুষের জন্য পটুয়াখালীর বাউফলে মৎস্য চাষী আব্দুল লতিফ খানের 3টা মাছের ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। সকাল 5টার দিকে উপজেলার কাঁচিপাড়া ইউনিয়নের শহীদ জালাল এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় 5 ব্যক্তির নামে বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৎস্য চাষী। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার গাউদিয়া ইউনিয়নের শামুরপাড়ি গ্রামে কয়েকদিন ধরে এই আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, রাতে এবং ভোরে পদ্মা নদী থেকে কুমির উঠে আসছে আতঙ্কে পদ্মা পাড়ের মানুষ লোকালয়ে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন পদ্মা পাড়ের বাসিন্দারা। কৌতূহলী হয়ে পুকুর পাড়ে ভিড় করছেন স্কুল শিক্ষার্থী ও আশপাশের এলাকার বহু মানুষ। স্থানীয় যুবক মোহাম্মদ হায়াত হোসেন ও মোহাম্মদ রানা জানান, বৃহস্পতিবার রাত 8টার দিকে পথচারীরা পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় গোয়ালঘরের কাছে একটি কুমির দেখতে পান। আতঙ্কিত হয়ে তারা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে টর্চ লাইটের আলোতে কুমিরটির ছবি তোলার চেষ্টা করলে কুমিরটি ধীরে ধীরে পুকুর পাড় থেকে নদীর দিকে চলে যায়। এই ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন। শরীয়তপুর জেলার সদর উপজেলা চন্দ্রপুর বিনোদপুর মাহমুদপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে তারেক জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান শিক্ষক মেহেদী নিজাম ও ক্রীড়া শ্রমিক সোহাগ হালদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজিয়া সুলতানা রানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সিরাজুল হক মোল্লা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাতবর। আরও উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সর্দার, বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক শাহিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সর্দার, মাহবুবুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মুন্সি, চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব শিকদার, চন্দ্রপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক দবির তালুকদার। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরওয়েল বাজারের ব্যবসায়ী মাহবুবুর রহমানকে ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছিল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার অরওয়েল বাজারে তার মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করে ইউনিয়ন বিএনপি, জামাত ইসলামী আন্দোলনের নেতাকর্মী সহ বাজারের ব্যবসায়ীরা। বক্তব্য রাখেন অরওয়েল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আব্দুল আজিজ, সাবেক যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক, ইউনিয়ন জামাতের সভাপতি মতি ইসমাইল হোসেন, সেক্রেটারি সানাউল্লাহ ভুইয়া, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম, গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমানের বড় ভাই মোহাম্মদ হাবিবুর রহমান সহ আরো অনেকে। আজকে যার জন্য মানববন্ধন, আমি স্বেচ্ছায় জায়গা সংক্রান্ত ব্যাপারে মিথ্যা মামলা দিয়ে ছাত্রলীগ মাহবুর কোন সময় রাজনীতিতে ছিল না।